আমার কাছে আসলে বাইক মনে হয় না, আমার কাছে মনে হয় যে এটা মেনটেন করা আর বউ মেনটেন করা। প্রাইভেট কারের স্টিয়ারিং এ বসে আছি, বাইক চলতেছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান ভুঁইয়া নাদিম। এই যে ভাই আপনারা দেখতেছেন, এটা কি আসলে একটা বাইক? আমার কাছে আসলে বাইক মনে হয় না, আমার কাছে মনে হয় যে এটা ঘোড়া। বাট এটার যে মানে অলৌকিকতা থেকে যে একটা বিষয়, যে এটা এখন যে বর্তমান মার্কেটে যে পাওয়ার যে বিষয়টা, ওইটার থেকে এটাকে নামকরণ যায় হচ্ছে আপনার সোনার হরিণ হিসেবে। যেহেতু এটা আসলে চাইলে এখন পাওয়া খুব একটা সম্ভব না, যদিও খুব কম সংখ্যক ইউনিট হয়তো বাংলাদেশে এখন নতুন থাকতে পারে, বাট বর্তমান সিচুয়েশনে এটা নেই তেমন একটা। আর আমার কাছে আসলে এটা খুব সৌভাগ্যতার মাধ্যমে বাইকটা আসে। যদিও বাইকটা প্রথমে আমার কাছে ছিল না, এটা ছিল আমার বন্ধুর কাছে। ঘটনাক্রমে ও দেশের বাইরে চলে যাবে, পরে হচ্ছে আমার কাছে এই বাইকটা বিক্রি করে। তা আমি প্রথমে আগে কিন্তু এই বাইক চালানোর অভিজ্ঞতা আমার ছিল না, বাট আমি অন্য বাইক ব্যবহার করতাম, ওইটার অভিজ্ঞতা ছিল। এই বাইকের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা তৈরি হয়। ভালো লাগা তৈরি বলতে এক ধরনের এখন আবেগেই কাজ করে, যে আসলে এইটার যে চালানোর মধ্যে এইটার মানে সব কিছুর ভিতরে যে একটা কমফোর্টনেস, তারপর হচ্ছে এইটার যে একটা গর্জিয়াস যে একটা বিষয় থাকে যে স্পোর্টস বাইকে, মানে অন্যরকম একটা বিষয়। ইভেন আমি মেন্টালি অলরেডি ডিটারমাইন্ডও করছি যে যদি এটা যতদিন আমি কন্টিনিউ করতে পারি কন্টিনিউ করবো, এরপরে আমি আমার পার্সোনাল জাদুঘরে রেখে দেবো এটা, কিন্তু এটা আমি বিক্রি করবো না। যতদিন পর্যন্ত আমি মেনটেন করতে পারি, আমি আমার সাধ্যমতো আমি মেনটেন করবো, আমি এটা ব্যবহার করবো। সো এতক্ষণ তো আমরা নাদিম ভাইয়ের গল্প শুনতেছিলাম যে বাইকটা কিভাবে আসলো। আর নাদিম ভাই হচ্ছে আমাদের সাথে সেই বহুদিন থেকে আছে। আমরা ফান করে বললেও ভাই আমাদের হচ্ছে বিশিষ্ট সমাজসেবক, বাট এটা শুধু আমাদের গ্রুপের জন্য, ঠিক আছে, বাইরের জন্য না, আমাদের গ্রুপে। এবং নাদিম ভাইকে অনেকদিন পরে আমাদের মাঝে পাইছি, এবং ওনার বাইকের যে গল্পটা আপনারা মাত্র শুনলেন, মানে এতদিন হওয়ার পরও এই বাইক এত সুন্দর পারফর্ম করে। আমি নিজেও বেশ কয়েকবার চালাইছি, অসাধারণ একটা বাইক। সো নাদিম ভাইয়ের তো বাইকের সাথে যে ফিলিংসটা সেটা শুনলাম, এখন নাদিম ভাইয়ের কাছে শুনবো বাইকটার কন্ডিশন সম্পর্কে। নাদিম ভাই, এই যে এতগুলা বছর হইলো, বাইকটার অবস্থা কি এবার বলেন তো? আসলে বাইকের অবস্থা বলতে এখন বাইক ভালো একটা কন্ডিশনে আছে। আমি কিছু কাজ করেছি, মেইনটেনেন্স জায়গাতে কিছু কাজ করেছি। আমার আপনার ব্রেকিংয়ে কিছু চেঞ্জ হয়েছে। আমার সামনে যে মাস্টার সিলিন্ডার ছিল, এটাতে কিছু প্রবলেম ছিল। যেহেতু আমি আগেই বলেছি বাইকটা আমার ফ্রেন্ডের কাছে ছিল, সে ইউজ করতো না। ইউজ না করার কারণে বাইকটা বেশি দিনই হচ্ছে যে পার্কিংয়ে আইডল থাকতো। আইডল একটা জিনিস যখন আইডল থাকে, স্বাভাবিক দেখা যায় যে ওইটার ভিতরে অনেক ধরনের প্রবলেম হয়, যেহেতু মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট। তো সেক্ষেত্রে আমার মাস্টার সিলিন্ডার, তারপর হোস পাইপ, এগুলোতে কিছু প্রবলেম ছিল। এইখানে আমার যে মাস্টার সিলিন্ডারটা, এইটা কিন্তু হচ্ছে আপনার R15 B2। তাই নাকি? R15? হ্যাঁ, R15 B2 এটা মডিফিকেশন করা। এটা পুরো হ্যান্ডেল লিভারটা আপনারা দেখবেন, আমার একটা লিভার কিন্তু সিলভার কালার আর একটা লিভার কিন্তু ব্ল্যাক কালার। আচ্ছা আচ্ছা, তাই তো কিন্তু আইকনিক, কারণ এটা পুরোটা হচ্ছে এটার সাথে সেটআপ। আর আমার হোস পাইপটা হচ্ছে হেলের হোস পাইপ লাগানো। আচ্ছা, আর এই দুইটার কম্বিনেশনে আসলে এখন আমি স্টকটা আসলে আমি অতদিন ব্যবহার করতে পারি না, বা স্টকটা আমি কীরকম থাকে পারফরমেন্স আমার ওটার এক্সপিরিয়েন্স নাই, কারণ স্টকটা আমি পাইছি খুব খারাপ অবস্থায়। তো আমি এটা চেঞ্জ করার পরে এটার যে ব্রেকিং বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক ভালো, একদম আমার মানে যখন যেভাবে দরকার, আল্লাহর রহমতে এটা খুব ভালোই রেসপন্স করে। ভাই আরেকটা জিনিস, এই বাইক তো এবিএস বাইক না, তাই না? তো এবিএস না থাকায় কি কোনো সমস্যা হচ্ছে ব্রেকিং এ? না, এবিএস না থাকায় ব্রেকিং এর কোনো সমস্যা ফিল করতেছি না। বাট যেহেতু এবিএস নাই, আগের অনেক বাইকে এবিএস নাই, এবিএস একটা নতুন টেকনোলজি। এইখানে আসলে আপনার ব্রেকিং এর যে পারফরমেন্সটা, এটা অনেকটা ডিপেন্ড করে হচ্ছে আপনার বাইকের রাইডিং স্টাইল এবং আপনার কন্ট্রোলিং এর উপর, যে আপনি কতটুকু স্পিডে আপনি বাইকের রেশিও, ব্রেক রেশিও কিভাবে আপনি দিচ্ছেন, বা আপনি কিভাবে রেসপন্স করতে, এটা আপনি ব্যবহার করতে করতে এই বাইকের সাথে আপনি ইউজ টু হয়ে যাবেন। এবং এটা
অনেস্ট রিভিউ যেটা, এটার ব্রেকিং কনফিডেন্স অনেক ভালো। এবিএস না থাকা সত্ত্বেও এটা খুব ভালোভাবেই আপনার ব্রেক রেসপন্স পাই, এবং অনেক ভালো, অনেক খুব সিচুয়েশনগুলোতে অনেক ভালো রেসপন্স করছে, যেটাতে আল্লাহর রহমতে অনেক প্রবলেম থেকেও চলে আসছি। আচ্ছা ভাই, আরেকটা জিনিস, এইটা যেহেতু স্পোর্টস বাইক, আপনি তো অনেক ট্যুর দেন, আমাদের সাথেও ট্যুর দিচ্ছেন, সিটিং পজিশনে কোনো মানে ব্যাক পেইন বা কষ্ট এই ধরনের কিছু ফিল হয়? অনেস্টলি বললে এই বাইক সম্পর্কে আরো ভালো ভালো ব্যক্তিবর্গ অনেকদিন ইউজ করেছে, তারা আপনার ব্যক্তিগত আপনি কি ফিল করেন? ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে এটার আসলে ব্যাক পেইন আমি তেমন একটা পাই না, কারণ এটা সিটিং পজিশনটা খুবই কমফোর্টেবল। অ্যাজ এ স্পোর্টস বাইক এরকম সিটিং পজিশন আর সিবিআর বাদে অন্য কোনো বাইকে আছে কিনা আমি জানি না, বাট এই মডেলে কমফোর্ট অনেক ভালো। আমি যদি এই মডেলটা কত মডেল? এটা অ্যাকচুয়ালি আমার হচ্ছে 14 মডেল। আচ্ছা, এটা কি ইন্দো? না, এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ভার্সনটা। আচ্ছা, ইন্ডিয়ান ভার্সনটা। আচ্ছা, এটা ইন্ডিয়ান ভার্সনটা। এটা হচ্ছে 14 ভার্সন, আমার 15তে রেজিস্ট্রেশন করা। ওকে। আর এখন বর্তমানে এটা মাইলেজ কি রকম দিচ্ছে? আমি মাইলেজ যেভাবে হিসেব করি, মাইলেজের হিসেবে আমি এভারেজ সিটিতে 36 থেকে 38 এভারেজ থাকে। হাইওয়েতে গেলে কিছুটা হয়তো আর 1-2 ইমপ্রুভমেন্ট হয়। যদিও আপনারা সবাই জানেন আসলে বর্তমানে সিটির যে তেলের যে কন্ডিশন, তেলের কন্ডিশনের কারণে আসলে অনেক কিছু হয়। তারপরে আমি 36-এর নিচে কখনো ড্রপ আউট পাইনি, আমি এভারেজ 36-38 এবভ এরকম পেয়েছি। আচ্ছা, আর এইটা যেহেতু পুরাতন মডেল, এর পার্টস পাইতে কোনো প্রবলেম ফিল হয় আপনার? হ্যাঁ, আপনারা জানেন আসলে সিবিআর এর যে মেইনটেনেন্স, এটা আসলেই খুবই কস্টলি। আসলে এইটা অনেকেই বলে যে এইটা মেইনটেইন করা আর বউ মেইনটেইন করা, এটার থেকে বউ মেইনটেইন করা অনেক সহজ, বাট এটা আসলে খুবই মেইনটেনেন্স একটা বাইক। যেহেতু আপনি এটার একটা বিষয় হচ্ছে আপনি মেইনটেইন করবেন আপনার নির্দিষ্ট সময় পর বেসিক মেইনটেনেন্স গুলো করলে এটা আসলে আপনার তেমন কোনো প্রবলেম হয় না। অনেকে আছে আমরা বাইক ইউজ করতেছি যে প্রবলেম দেখা দিলেই আপনার মেকানিকের কাছে যাবো বা মেইনটেনেন্স করাবো, এই ধরনের একটা টেন্ডেন্সি থাকে। ওই ধরনের যদি টেন্ডেন্সি নিয়ে সিবিআর ইউজ করে তাহলে কিন্তু কপালে অনেক দুঃখ আছে। মনে করেন ওই ধরনের চিন্তা যদি করেন, দেখা যাবে যে আপনার একবার সার্ভিসে গেছেন, আপনার বড় অ্যামাউন্ট একটা লাগতেছে, যেমন 25,000, 30,000, 40,000 টাকা, 50,000 টাকা লাগতে পারে। আর আপনি মনে করেন আপনার ভালো একটা লং রাইড দিয়ে আসলেন, বেসিক যে চেকআপগুলো, আপনার ব্রেকিং বা আপনার কুলেন্ট চেক, মোবিল চেক, বেসিক চেকআপগুলো দিয়ে রাখলে আপনার সবগুলো থাকলে, তাহলে আপনার দেখা যাচ্ছে যে তেমন একটা কস্টিং আসে না, আপনার খুব ভালোভাবে আপনার পারফর্ম করে। আর সিবিআর এমনিতে একটা ভালো গুণ হচ্ছে এদের যে বিল কোয়ালিটিটা মানে আমি বলবো একদম একের। সো আপনি যখন এটা ভালো মেনটেন করে চালাবেন, এটা আপনাকে খুব ভালোই ফিডব্যাক দিবে, এতে কোনো সন্দেহ নেই। আর এটার পারফরমেন্স নিয়ে তো কোনো ধরনের মানে প্রশ্নই উঠে না। আচ্ছা, আরেকটা কোশ্চেন, আপনি তো নতুন সিবিআরও চালাইছেন যেটা বর্তমানে এখন চলতেছে, এই দুইটার মধ্যে কোনো তফাৎ হচ্ছে বলতে পারবেন? তফাৎ বলতে নতুন সিবিআর গুলাতে কিছু লেটেস্ট টেকনোলজি আছে, অনেকগুলো সিবিআর দেখা যাচ্ছে যে এবিএস ইনস্টল করা হয়েছে। তারপর হচ্ছে আপনার ইঞ্জিনের কিছু মেকানিক্যাল কিছু চেঞ্জেসও আনছে কোম্পানি, যেমন এইটার যে টর্ক, এটা টর্ক থেকে নতুনগুলো টর্ক অনেক বেশি। এটার যদিও ইনিশিয়াল টর্কটা কম থাকার কারণে ইনিশিয়ালি রেডি পিক আপটা একটু কম পাওয়া যায় অন্যান্য বাইকের তুলনায়, বাট যেইটা আছে আপনার জেন্টেল রাইডের জন্য এটা এনাফ না। আমার পক্ষে, আমার জন্য দরকার হয় না যে এর থেকে বেশি দরকার, আমার প্রয়োজন হয়তো অনেকের লাগতে পারে, সেটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট অনেস্টলি হচ্ছে আমার কাছে ওভারঅল ঠিক আছে। সো আপনারা আবার ভাবতে পারেন যে এই পিছনে সবুজ ছিল, এই ছিল, লোকেশন কিভাবে চেঞ্জ হলো? ভাই, আকাশের অবস্থা দেখেন, বৃষ্টি থেকে লিটারেলি আমরা পালায়ে বেড়াচ্ছি, ঠিক আছে? ইন্টারভিউটা শেষ করার জন্য আমরা আরেকটা লোকেশনে চলে আসছি, ওখানে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিল। ভাই, গ্রে মার্কেটেও এখন দেখা যাচ্ছে মাঝে মধ্যে এই বাইকটা পাওয়া যায়, এছাড়া অফিসিয়ালি তো সিবিআর পাওয়া যাচ্ছে। আপনি কেউ যদি এই বাইকটা এখন নিতে চায়, আপনি কি সাজেস্ট করবেন? এই মডেল যেটা আগের, এই মানে বলতে গেলে ভিনটেজ মডেলই এটা এখন, কারণ এটা এখন অ্যাভেলেবল খুব একটা না। এইটার যে বিষয়টা, এটা নিয়ে আসলে যারা বাইকার বা যারা বাইক চালায়, যারা মনে করেন যে শখ করে বলেন বা প্রয়োজনে বলেন বাইক চালায়, এই মডেল বা এই সিবিআর এর এই মডেলটার উপরে সবার একটা মিট আছে, মানে অন্যরকম একটা আবেগ কাজ করে সবারই। সো এই ক্ষেত্রে এই মডেলটা আসলে এখন মার্কেটে অফিসিয়ালি নেই, অনেক আগেই এটা ডিসকন্টিনিউ হয়ে গেছে। তো আসলে যদি কেউ শখ করে নিতে চায়, আসলে এটা ফ্রেশ কন্ডিশনে পাওয়াটা খুবই টাফ। দেখা যাচ্ছে আপনি যদি সেকেন্ড হ্যান্ড কারো কাছ থেকে যদি নেনও, তারপরও এটা মানে আপনার
টিপটপ কন্ডিশনে এনে চালাতে গেলেও দেখা যাচ্ছে ভালো মানের একটা ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে। আচ্ছা, তবে অনেকে শখ করে নেয়, যেমন আমার কাছেও আসলে গাড়িটা শখ করে আসছে যে আমারও কিছু ইনভেস্টমেন্ট এখানে ছিল, নেওয়ার পরে আমাকেও ওইভাবে তৈরি করে নিতে হয়েছে, নেওয়ার পরে আমি আসলে ওই ফিডব্যাকটা পাচ্ছি। আচ্ছা, আপনি একটা কথা বলতেছিলেন আমরা যখন এই লোকেশনে আসতেছিলাম যে এই বাইক যখন স্পিডে ওঠে তখন এটা নাকি প্রাইভেট কারের মতো পুরো ফিল দেয় আপনাকে। এটা আসলে এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমি জানি না যে বাদ বাকি অন্যরা কিভাবে ফিল নেয়, বাট আমি অন্যান্য বাইক যে রাইডগুলা করেছি বা সিবিআর এর যে আসলে সবচেয়ে বেশি মজাটা হচ্ছে যে আপনার টপ এন্ডে অনেক মজা। আচ্ছা, নরমালি আপনার অনেকগুলা বাইক দেখা যায় যে আপনার রানিং এর বলে 70 বা 80 আপ হলে আস্তে আস্তে হচ্ছে যে এক ধরনের ভাইব্রেট ফিল হয়, এটা হাতে বা বডিতে বা পায়ে যে কোনো জায়গায় হতে পারে এটা বাইক বেঁধে। বাট এটার যে মজার বিষয়, আমি যত এটা স্পিড আপ হয় এটা আসলে খুব হালকা হইতে থাকে এবং একটা সময় মনে হয় যে আসলে বাইকটা চলতেছে না, থেমে আছে, যে আপনি ওই ফিলটা করবেন যে আমি মাঝে মাঝে মনে হয় যে আমি আসলে বাইক চালাচ্ছি না, এই কারণেই বলি যে আমি প্রাইভেট কারের স্টিয়ারিং এ বসে আছি, বাইক চলতেছে, এই প্রাইভেট কার চলতেছে, মানে আমার কাছে ফিলটা তখন এমন মনে হয়। যখন আমি মনে করেন যে 90, 100, 110 চালাই, বিশেষ করে 80 আপ হলে 70 থেকে এই ফিলটা আসলে শুরু হয়। যদিও আমি ওইভাবে টপ স্পিড করি না, আমি নর্মালি হাইওয়েতে, বিশেষ করে আমার ঢাকা চিটাগাং হাইওয়েতে বেশি রাইড হয় যেহেতু বাড়িতে আসা যাওয়া হয়, আমি নর্মালি 95 থেকে 110, 115 রাস্তা বুঝে, আর নাহলে 80 থেকে 110-এর ভিতরে লিমিটেড থাকি আমি অলওয়েজ। এর বেশি আসলে এটা চালানোর ওইভাবে আমার এক্সপিরিয়েন্স হয়নি। তারপরেও আমি হচ্ছে একদিন সাহস করে, আমি আসলে ওই ধরনের সাহস করতে চাই না, সাহস করে একদিন আমি মামাতে গিয়েছিলাম, তখন আমি এটা 144 পর্যন্ত আমি আপ করছি। তো ওই সময় আসলে আমার বেস্ট ফিলিংটা পাইছি যে এটা আসলে টপ এন্ডে যে গাড়ির যে আসলে যে স্টেবিলিটিটা, এইটা আসলে মানে অস্থির। এইটার যে টপ এন্ডের যে একটা স্টেবিলিটি 144 বা 130 আপ হয়ে যাওয়ার পরেও গাড়ির যে একটা স্টেবল অবস্থায় থাকে, যে ভাইব্রেশনের অনেকগুলা আমি দেখেছি, আমি মানে কম্প্যারিজনে না, বা R15 আমি চালিয়েছি, R15ও দেখা যাচ্ছে যে আমার ফ্রেন্ডের ছিল, আমি 110, 115 ওঠার পরেও আমার কাছে কেমন জানি একটু ভাইব্রেট ফিল মনে হয়েছে, বাট আমার ভুল হইতে পারে। বাট যেহেতু আমি ওইটা রেগুলার চালাই না, হঠাৎ করে সিবিএ চালাই, আমি R15 চালাইছি, তখন হয়তো আমার কাছে এগুলো, বাট এটা আমি চালাচ্ছি, মানে আমার কাছে এটা অন্যরকম একটা বিষয় তৈরি হয়ে গেছে। আমি আসলে অন্য কোনোটা এটা চালানোর পর থেকে অ্যাকচুয়ালি যেটা আমি অনেস্টলি বলবো, অন্য কোনো বাইক চালাই যে মজা আমি পাই না আসলে। আমার মজার মানে অনেকে বলেন না যে ওই যে রুচির একটা বিষয় চলে আসে, তখন আমি আর মজা পাই না, আমার মুখের রুচির জায়গায় আমি আর খেয়ে মজা পাই না, বিষয়টা এমন হয়ে গেছে। এটা চালানোর পরে আসলে অন্য কোনোগুলোতে আমি ওইভাবে আর মজা পাই না, তো ঘুরে ফিরে আবার এই আমার ভাঙাড়িটাকে নিয়ে আমাকে বেরোতে হয়। যারা আসলে সিভিআর লাভার আছেন আর হোন্ডা লাভার আছেন, হোন্ডা ইজ হোন্ডা, ঠিক আছে। জাপান তো অন্য জিনিস, জাপানের বিল্ড কোয়ালিটি অন্য জিনিস। তো আই হোপ যারা সিভিআর লাভার আছেন, হোন্ডা লাভার আছেন, আজকের এপিসোডটা আপনাদের খুব ভালো লাগবে, কারণ সিভিআর নিয়ে করা, হোন্ডা নিয়ে করা এই এপিসোডটা। সো যারা এই বাইকটা নিতে চান নিতে পারেন, এখন টুকটাক কিছু জায়গায় ফ্রেশ অ্যাভেলেবেল আছে, না হলে তো ভাই যেটা বললো সেকেন্ড হ্যান্ড নিতে হবে, আর এছাড়াও নতুনটাও নিতে পারেন। বাট এইটার একটা ব্যাপার আছে, নতুনটা ঠিক আছে, নতুনটা আমি চালাইছি, আমাদের গ্রুপের একজনের আছে, আমি বেশ কয়েকবার চালাইছি, বাট এই মডেলের একটা ব্যাপার আছে, ঠিক আছে। যারা সিভিআর লাভার, যারা হোন্ডা লাভার, তারা এটা শিওর বুঝতে পারবেন। এইটার নতুনটার ভিতরে এইটার ভালো একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনার যদি ফ্যামিলি রাইড করেন, এটার যে আসলে সিটিং, ব্যাক পিলিয়নের যে সিটিং পজিশনটা বা যে কমফোর্টনেস, নতুনটাতে কিন্তু আবার এই কমফোর্টনেস নাই, হ্যাঁ স্প্লিট সিট ওটা, আর এটা একদম ওই স্প্লিট সিট, বাট ওইটার মতো না, এটার মতো কমফোর্ট ওটার ভিতরে নেই কিন্তু। তো এটা ফ্যামিলি রাইডের জন্য স্পোর্টস বাইক হইলেও এটা কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে রাইড করলেও কিন্তু খুব ভালোভাবে আপনি এটা এনজয় করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ নাদিম ভাই আজকের আমাদের এপিসোডটা করার জন্য, আপনাকে। এবং আপনারা যদি এতদূর পর্যন্ত দেখে থাকেন, কি ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা জানাবেন, ঠিক আছে। নাদিম ভাই কিছু বলবেন? সবাই আপনারা দাদুন ভাই ভিডিও দেখে থাকেন, ওনাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি আসলে দেখেন, আমি দর্শক আপনাদেরকে বলে থাকি, আমি আসলে এই ধরনের ক্যামেরার সামনের লোক না, বা আবার ওইরকম ক্যামেরার পেছনের লোকও না, আমি হচ্ছে ম্যাঙ্গো পিপল ভাই। আমার অনেক কিছু হয়তো ভুল ত্রুটি হতে পারে বা মিস ইনফরমেশন হইতে পারে, ওইগুলো আসলে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আসলে ওই ধরনের বাইক রিভিউ দেই না, এটা আসলে আমার একান্ত পার্সোনাল ওপিনিয়ন আমার বাইক সম্পর্কে, নট দা ওভারঅল বাইক সম্পর্কে আমি কোনো মন্তব্য এখানে করিনি। সো দেখা হবে নেক্সট এপিসোড হোয়াটস ইউর স্টোরিতে। আর কেউ যদি আমাদের এই এপিসোডে আসতে চান, আপনার গল্প বলতে চান, তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, কাপল বাইকার্স ভিডিওর সাথে থাকেন।